শেয়ার বাজারের দামের এই যে ওঠানামা দেখলে মাঝে মাঝে মনে হয় এর কোনো মানেই নেই, তাই না? মানে পুরোটাই যেন কেমন বিশৃঙ্খল। হ্যাঁ, মনে হতেই পারে। কিন্তু আসলেই কি কোনো যুক্তি বা প্যাটার্ন নেই? আজকে আমরা বার্টন ম্যালকিয়েলের ওই বিখ্যাত বই এ র্যান্ডম ওয়াক ডাউন ওয়াল স্ট্রিট নিয়ে একটু কথা বলবো। ঠিক। বোঝার চেষ্টা করব শেয়ারের দাম আসলে ঠিক কিভাবে ঠিক হয়, আর কেন বাজারটা মাঝে মাঝে এত অদ্ভুত আচরণ করে। একদম। এই বইটাতে মূলত শেয়ার ভ্যালুয়েশনের দুটো একদম বিপরীতধর্মী ধারণার কথা বলা হয়েছে। ও আচ্ছা। হ্যাঁ, একটা হলো ফার্ম ফাউন্ডেশন থিওরি। এটা বিশ্বাস করে যে প্রত্যেকটা শেয়ারের একটা যুক্তিসঙ্গত বা অন্তর্নিহিত মূল্য আছে, ইন্ট্রিনসিক ভ্যালু যাকে বলে, যেটা কোম্পানির পারফরম্যান্সের উপর নির্ভর করে। ঠিক। আর অন্যটা হলো ক্যাসল ইন দি এয়ার থিওরি। এটা আবার বাজারের মনস্তত্ত্ব, লোকজন কি ভাবছে, তাদের প্রত্যাশা, এগুলোর ওপর বেশি জোর দেয়। ইন্টারেস্টিং। আমরা দেখব এই তত্ত্বগুলো ঐতিহাসিক বাজারের বিভিন্ন ঘটনা বুঝতে কতটা সাহায্য করে। তাহলে শুরু করা যাক ওই প্রথমটা দিয়ে, ফার্ম ফাউন্ডেশন থিওরি। এটা তো বেশ লজিক্যাল শোনায়, তাই না? কোম্পানির আয়, লাভ এসব দেখেই তো দাম ঠিক হওয়া উচিত। তত্ত্বগতভাবে তো বটেই। এই আইডিয়াটা বলে যে শেয়ারের দাম হওয়া উচিত কোম্পানির আয়, তার সম্পদ, ভবিষ্যতের সম্ভাবনা, ডিভিডেন্ড এইসবের ওপর ভিত্তি করে। জন বি উইলিয়ামস, বেঞ্জামিন গ্রাহাম বা ধরুন ওয়ারেন বাফেট, এরা সবাই এই পথে বিশ্বাসী। কোম্পানির ফান্ডামেন্টালস ঘেটে আসল দামটা খুঁজে বের করা। কিন্তু সমস্যাটা কোথায় তাহলে? সমস্যা হল ভবিষ্যৎ অনুমান করাটা, অসম্ভব কঠিন একটা কাজ। ঠিক। আর দ্বিতীয়ত, বাজারও কিন্তু সবসময় এই সঠিক বা অন্তর্নিহিত মূল্যকে পাত্তা দেয় না, অনেক সময়ই দেয় না। বোঝা গেল, যুক্তিসঙ্গত হলেও সবসময় কাজ করে না। এইখানে কি তাহলে ওই দ্বিতীয় তত্ত্বটা আসে, ক্যাসল ইন দি এয়ার? নামটা বেশ মজার। ঠিক ধরেছেন। এই বাজারের অযৌক্তিক দিকটা ব্যাখ্যা করার চেষ্টা করে এই তত্ত্বটা। অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস এর একজন বড় প্রবক্তা। আচ্ছা। উনি বাজারকে তুলনা করেছিলেন একটা সংবাদপত্রের সৌন্দর্য প্রতিযোগিতার সাথে। সৌন্দর্য প্রতিযোগিতা? কিভাবে? ধরুন, বিচারকদের কাজটা কি? সবচেয়ে সুন্দর মুখটা খুঁজে বের করা, না? তাহলে তাদের কাজ হলো সেই মুখটা খুঁজে বের করা যেটা অন্য বেশিরভাগ বিচারক সুন্দর বলবে বলে তাদের মনে হয়। নিজের পছন্দের চেয়ে অন্যদের পছন্দটা বোঝা জরুরি। ও, শেয়ার বাজারেও এরকম? একদম। একটা শেয়ারের দাম ততটাই বাড়বে যতটা অন্যরা ভবিষ্যতে এর জন্য দিতে রাজি হবে বলে লোকে আশা করছে। নিজেরা কি মনে করছে তার থেকেও বড় কথা অন্যরা কি ভাবছে। তার মানে আমি কিনছি কারণ আমি ভাবছি অন্য কেউ আরও বেশি দামে কিনবে। ঠিক। একে গ্রেটার ফুল থিওরিও বলা হয়। আপনি হয়তো বেশি দাম দিচ্ছেন, কিন্তু আপনি বিশ্বাস করেন যে পরে আপনার চেয়েও বড় বোকা বা গ্রেটার ফুল কেউ এসে আরও বেশি দামে এটা কিনে নেবে। বাপরে! তাহলে বাজারের এই যে বিশাল উত্থান পতন, বাবলস যেগুলো হয়, সেগুলো আসলে এই ক্যাসল ইন দি এয়ার চিন্তাভাবনার জন্যই তৈরি হয়। অনেকটাই তাই। ইতিহাস তো সেটাই দেখায়। যেমন ধরুন, সপ্তদশ শতকে হল্যান্ডের টিউলিপ মেনিয়া। হ্যাঁ, শুনেছি। টিউলিপ ফুলের দাম নাকি বাড়ির দামের সমান হয়ে গিয়েছিল। ঠিক। সাধারণ টিউলিপ বাল্বের দাম বাড়তে বাড়তে এমন জায়গায় গেল যার সাথে ফুলের কোনো বাস্তব মূল্যের সম্পর্কই ছিল না। পুরোটাই ছিল ভবিষ্যতে আরও দাম পাওয়ার একটা আশা, একটা উন্মাদনা। অবিশ্বাস্য। কিংবা ধরুন, অষ্টাদশ শতকে ইংল্যান্ডের সাউথ সি বাবল, প্রায় অস্তিত্বহীন একটা কোম্পানির শেয়ার নিয়ে কি যে মাতামাতি হয়েছিল, দাম আকাশ ছুঁয়েছিল। শোনা যায় স্যার আইজ্যাক নিউটনও নাকি এই বাবেলে প্রচুর টাকা খুইয়েছিলেন, আর তারপর বলেছিলেন, আমি গ্রহ নক্ষত্রের গতি মাপতে পারি, কিন্তু মানুষের পাগলামি মাপতে পারি না। দারুণ কথা। এটা তো গেল অনেক আগের কথা। আমাদের সময়ে এই রিসেন্ট অতীতে এমন উদাহরণ আছে? অবশ্যই আছে, অনেক আছে। 1929-এর ওয়াল স্ট্রিট ক্র্যাশ তো একটা ক্লাসিক উদাহরণ। 70-এর দশকে আমেরিকায় ছিল নিফটি 50 ক্রেজ। নিফটি 50 সেটা কি? রয়েড এগুলো এত ভালো যে এদের শেয়ার কিনলে লস হতেই পারে না, ওয়ান ওয়ে স্ট্রিট। আচ্ছা। কিন্তু কি হলো, এদের শেয়ারের দাম বাড়তে বাড়তে এমন অযৌক্তিক পর্যায়ে চলে গেল যে যখন বাজার পড়ল তখন এই শেয়ারগুলো মারাত্মকভাবে পড়েছিল। আর .com বাবল?
ওটা তো আমাদের সময়ের সবচেয়ে বড় উদাহরণ মনে হয়। একদম ৯০-এর দশকের শেষের দিকে ইন্টারনেট প্রযুক্তি নিয়ে একটা চরম উত্তেজনা তৈরি হয়েছিল। pets.com, theglobe.com এরকম সব কোম্পানি যাদের হয়তো কোনো লাভই ছিল না, তাদের শেয়ারের দামও আকাশ ছুঁয়েছিল। হ্যাঁ, মনে পড়ছে। তখন কোম্পানির ভালো-মন্দ বিচার হতো লাভ দিয়ে নয়, ওয়েবসাইটে কত লোক ভিজিট করছে, মানে আইবলস দিয়ে। ঠিক, পুরো ব্যাপারটা দাঁড়িয়েছিল ওই ক্যাসল ইন দি এয়ার তত্ত্বের ওপর। সবাই কিনছিল কারণ ভাবছিল দাম আরও বাড়বে। অ্যানালিস্টরাও প্রচুর উৎসাহ দিচ্ছিলেন। তারপর যখন বাবলটা ফাটল, সে এক ভয়াবহ পতন। এনরনের মতো জালিয়াতির ঘটনাও তো ওই সময়েরই। হ্যাঁ, ওটা ওই সময়ের অংশ। এই ঘটনাগুলো আসলে দেখায় যে বাজারের মনস্তত্ত্ব কতটা শক্তিশালী হতে পারে। আচ্ছা, পেশাদারেরা যে শেয়ার অ্যানালাইসিস করেন, মানে ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল অ্যানালাইসিস, এগুলোর সাথে এই তত্ত্বগুলোর সম্পর্কটা কি? ফান্ডামেন্টালটা কি তাহলে ফর্ম ফাউন্ডেশন, আর টেকনিক্যালটা ক্যাসল ইন দি এয়ার? হ্যাঁ, মোটামুটিভাবে ওরকমই বলা যায়। ফান্ডামেন্টাল অ্যানালিসিস চেষ্টা করে কোম্পানির আর্থিক স্বাস্থ্য, আয়, ঋণ, সম্পদ এসব বিচার করে শেয়ারের ওই অন্তর্নিহিত মূল্য খুঁজে বের করতে। এটা ফার্ম ফাউন্ডেশন তত্ত্বের কাছাকাছি। আর টেকনিক্যাল? টেকনিক্যাল অ্যানালিসিস বা চার্টিং ওটা দেখে শেয়ারের অতীতের দামের প্যাটার্ন, ট্রেডিং ভলিউম এসব। চেষ্টা করে ভবিষ্যতের দাম অনুমান করার। এর পেছনের ধারণাটা হলো বাজারের আচরণ বা মানুষের মনস্তত্ত্বের পুনরাবৃত্তি ঘটে। যেটা অনেকটা ক্যাসল ইন দি এয়ারের মতো। শেয়ার বাজার আসলে সবসময় যুক্তির পথে চলে না। মানুষের আবেগ, ভয়, লোভ, মানে এই সম্মিলিত মনস্তত্ত্ব বা ওই ক্যাসল ইন দ্য এয়ার ব্যাপারটা একটা বিরাট ভূমিকা রাখে। একদম ঠিক। আর যেহেতু ইতিহাস বারবার দেখিয়েছে যে বাজারের মনস্তত্ত্ব বোঝা বা সেরা শেয়ারটা খুঁজে বের করাটা প্রায় অসম্ভব একটা কাজ, ম্যালকেল শেষ পর্যন্ত যে পরামর্শটা দেন তা হলো কি? বেশিরভাগ সাধারণ বিনিয়োগকারীর জন্য হয়তো সবচেয়ে ভালো পথ হল বাজারের এই অনিশ্চয়তাকে মেনে নেওয়া। আর কোনো নির্দিষ্ট শেয়ার বাছাবাছি না করে বা বাজার কখন উঠবে নামবে তা ধরার চেষ্টা না করে একটা বিস্তৃত বাজার সূচক তহবিলে, মানে ইন্ডেক্স ফান্ডে লম্বা সময়ের জন্য বিনিয়োগ করা। যেটা পুরো বাজারের গড় পারফরমেন্সকে ট্র্যাক করে। হ্যাঁ, এটা হয়তো খুব এক্সাইটিং পথ নয়, কিন্তু ঐতিহাসিকভাবে দেখা গেছে এটা বেশ নির্ভরযোগ্য আর কার্যকর। তাহলে দেখা যাচ্ছে শেয়ারের দাম ঠিক হওয়ার পেছনে কোম্পানির আসল অবস্থা আর বাজারের মনস্তত্ত্ব, এই দুটোর মধ্যে একটা টানাটানি সবসময় চলছেই। ঠিক তাই। আর এটাই হয়তো বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইতিহাস জুড়ে মানুষের এই যে সম্মিলিত পাগলামি, এই যে ম্যাডনেস অফ ক্রাউডসের উদাহরণগুলো আমরা দেখলাম, এগুলো দেখে একটা প্রশ্ন মনে আসে। আজকের দিনে আমাদের হাতে এত ডেটা, এত অ্যানালিটিক্স, এত অত্যাধুনিক মডেল আছে, কিন্তু তারপরেও বাজারের এই মনস্তাত্ত্বিক ঝড়গুলোকে কি আসলেই আমরা সঠিকভাবে অনুমান করতে পারি বা নিয়ন্ত্রণ করতে পারি? এটা সত্যি একটা বড় প্রশ্ন। হ্যাঁ, এটা একটা জরুরি প্রশ্ন, যা নিয়ে হয়তো আমাদের সবারই ভাবা উচিত।